আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আবারও চলে আসলাম রাইট ফর্ম ভার্বের একটি বোর্ড কোয়েশ্চেনের সলভ নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আমরা রাইট ফর্ম ভার্বের রাজশাহী বোর্ড 2024 প্রশ্নটি সলভ করব। তো বরাবরের মতোই মূল প্রশ্নটি সলভ করার পূর্বে আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে কিছু বেসিক কথা বলে নিই। রাইট ফর্ম ভার্বের যত জায়গায় যেখানেই কোয়েশ্চেন আমরা দেখব, আমরা সর্বসাকুল্যে 4টি বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন করতে দেখব। 4টা বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে ভয়েস। ভয়েস বলতে এখানে বোঝানো হয়েছে অ্যাক্টিভ অথবা প্যাসিভ। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে টেন্স। টেন্স বলতে এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়ের যত স্ট্রাকচার আছে সবগুলাকেই ইঙ্গিত করা হয়েছে। নাম্বার 3 হচ্ছে নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাকি প্লুরাল। এটাকে বিভিন্ন বইয়ে সিকোয়েন্স, এটাকে বিভিন্ন বইয়ে অ্যাগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট এভাবে বর্ণনা করা হয়। নাম্বার 4 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব বলতে ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল এগুলোকে বোঝানো হয়েছে। মনে রাখতে হবে 4 নাম্বার বিষয় তথা নন ফাইনাইট ভার্ব এটা তখনই আসবে যখন দুইটা অবস্থা তৈরি হবে। নাম্বার 1, যদি শূন্যস্থানের পূর্বে কোনো প্রেপোজিশন থাকে। নাম্বার 2, যদি শূন্যস্থানে ওই ভার্বটা ছাড়াও অন্য কোনো মেইন ভার্ব থাকে। তাহলে আমরা এই কথাগুলো একটু স্ক্রিন থেকে দেখে নিই। এখানে দেখো, এখানে 4টা বিষয় কিন্তু স্পষ্ট লেখা আছে: ভয়েস, টেন্স, নাম্বার, নন ফাইনাইট ভার্ব। এখন আমরা রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেনটি সলভ করা শুরু করব। এখন আমরা রাইট ফর্ম ভার্বের 2024 সালের রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটি সলভ করব। তো বরাবরের মতো আমি আবারও বলে নিই, তোমরা যখনই প্রশ্নটা সলভ করতে যাবা অবশ্যই তোমরা আগে একবার অথবা দুইবার পড়ে এটা কোন টেন্সে হতে পারে তার একটা আইডিয়া নিয়ে নিবা। আমরা এখানে ডিরেক্টলি উত্তর করা শুরু করব। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ। এখানে আমরা দেখতে পাই ব্র্যাকেটে বি লেখা আছে। ব্র্যাকেটে বি লেখা থাকলে আমরা ইতিপূর্বে অনেকবার বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, রাইট ফর্ম ভার্বে যখন ব্র্যাকেটে বি লেখা থাকবে তখন সেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হবে। এখন এখানে এম ইজ আর হবে নাকি ওয়াজ ওয়ার হবে সেটা কিন্তু টেন্সের উপর নির্ভর করবে। তো আমরা এই বাক্যটা পড়ে একটু বোঝার চেষ্টা করি এটা কোন টেন্সে হতে পারে। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের জীবন ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ, একদম কষ্টে ভরপুর। এখন এখানে আমরা দেখতে পাই এই বাক্যে কিন্তু কোনো ক্লু নেই, টেন্সের জন্য কোনো ক্লু নেই, ইয়েস্টারডে, টুমরো এই টাইপের কোনো ক্লু নেই, এবং কোনো ক্লজ মার্কার কেন্দ্রিক রুলসও নাই। সো এখানে আসলে অর্থ দিয়ে বুঝতে হবে। আমরা দেখি এখানে এই যে বলতেছে আমাদের যে কৃষকদের জীবন এটা কষ্টে ভরপুর। এখন কৃষকদের জীবন যে কষ্টে ভরপুর এটা কি অতীতেই শুধু নাকি এখনো আছে? এটা কিন্তু অতীতেও যেমন ছিল এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই হিসেবে আমরা বলতে পারি এটা সবসময় বোঝাচ্ছে। সো এখানে প্রেজেন্ট টেন্সে হবে। দ্যাট মিন্স হচ্ছে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা ওয়ার্ড হবে। এখানে উত্তর কোনটা হবে? এম ইজ আর হবে নাকি ওয়াজ আর হবে? সরি, এম ইজ আর হবে। এখন এম ইজ আর এর মধ্যে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? এখানে আমরা সাবজেক্টের দিকে তাকাবো। এখানে সাবজেক্ট কে? অনেকেই তোমরা মনে করবে আওয়ার ফার্মার্সটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু না, আওয়ার ফার্মার্সটা সাবজেক্ট হতে পারবে না। কারণ মনে রাখতে হবে প্রেপোজিশন যুক্ত অংশ সাবজেক্ট হয় না। সো এখানে আওয়ার ফার্মার্সটা কিন্তু সাবজেক্ট হবে না, সাবজেক্ট হচ্ছে দ্য লাইফ। যেহেতু দ্য লাইফটা সিঙ্গুলার, সো এখানে উত্তর হবে সিঙ্গুলার, উত্তর হবে হচ্ছে ইজ। এর পরের কোশ্চেন আমরা চলে যাই। মেনি এ ফার্মার ড্যাশ নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। এখানে আমরা দেখতে পাই নট নো আছে, ব্র্যাকেটে কিন্তু নট দিয়ে রাখছে। ব্র্যাকেটে নট দেওয়ার মানে হচ্ছে এটাতে কিন্তু না বোধক হবে, এটা আমরা জানি। তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, যখনই তুমি ব্র্যাকেটে না বোধক ওয়ার্ড দেখবা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কিন্তু কোনো রুলস না, এটা হচ্ছে অতীতের যত কোয়েশ্চেন আছে সবগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় নট যখনই দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স থেকে উত্তর নিয়েছে। সো এখানে এটা হতে পারে, তুমি একটু মাথায় রেখো। এখানে আমরা দেখতে পাই মেনি এ ফার্মার ড্যাশ নট নো, নো মানে জানা। আমাদের অনেক কৃষক জানে না। এখন দেখো এই কৃষকরা জানতে পারে কি পারে না? পারে। সো এটা আসলে অ্যাক্টিভ হবে। এখন এটাতে কোন টেন্স হবে? আমাদের অনেক কৃষক জানে না হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। এখানে দেখো টেন্স বের করার জন্য কিন্তু কোনো ক্লু নেই, তাহলে আমরা অর্থ দিয়ে টেন্স বের করব।
আমাদের কৃষক জানে না হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি, বিজ্ঞানসম্মতভাবে কিভাবে চাষ করতে হবে, এটা আমাদের অনেক কৃষকই জানে না। এটা দেখো, এটা যে জানে না, এটা কিন্তু সবসময় জানে না, হ্যাঁ, মানে এখনো পর্যন্ত জানে না। সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে অ্যাক্টিভ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা দেখি সাবজেক্টটা কি আছে, মেনি এ ফার্মার। দেখো মেনি এ ফার্মার, এটা যে সাবজেক্টটা আছে এখানে একটা রুলস আছে। মেনির পরে যদি ডিরেক্টলি নাউন থাকে সেটা কিন্তু সবসময় প্লুরাল হয়, কিন্তু এখানে দেখি মেনির পরে কিন্তু একটা আর্টিকেল আছে। মেনির পরে যদি এ থাকে তাহলে তারপর যে সিঙ্গুলার থাকবে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। মনে রাখতে হবে, মেনির পরে যদি নাউনটা প্লুরাল হইতো তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হইতো। মেনির পরে যেহেতু একটা আর্টিকেল আছে, এরপরে সিঙ্গুলার নাউন আছে, সো ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সো এখানে আসলে সিঙ্গুলার হবে। এখন উত্তর কি হবে? তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মনে রাখতে হবে, অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি মনে রাখতে হবে অ্যাক্টিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি না বোধক হয় সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। এখন এখানে কি আমরা ডু নট দিব নাকি ডাজ নট দিব? যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ডাজ নট দিব। আর ডু, ডাজ, ডিড এরপরে কিন্তু আমরা সর্বদা V1 বসাবো। সো এখানে উত্তর হবে ডাজ নট নো। এরপরে আমরা চলে যাব, দে ড্যাশ ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, একদম উষা থেকে গোধূলি পর্যন্ত কাজ করে। ওকে ফাইন। এই ওয়ার্কের সাবজেক্ট হচ্ছে দে। দে মানে এখানে কৃষকদেরকে বোঝাচ্ছে, কৃষকরা কাজ করে, কৃষকরা কিন্তু কর্মপরিশ্রম করতে পারে। সো এটা অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্স হবে? দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে তারা কাজ করে, এখানে কিন্তু কোনো রুলস নাই। তুমি যে টেন্স বের করবা এটা কিন্তু অর্থের মাধ্যমে টেন্স বের করতে হবে। এখন তারা সবসময় কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বের এক নাম্বার রূপটা যা আছে তাই বসে যাবে। সো এখানে উত্তর হবে ওয়ার্ক। এরপরে আমরা চলে যাব, বাট দেয়ার টয়েল ড্যাশ গো অ্যাওয়ে ডিউ টু লেক অফ সাইন্টিফিক নলেজ। এখানে বলতেছে এই যে গো অ্যাওয়ে ডিউ টু সাইন্টিফিক নলেজ, এখানে গো হচ্ছে ভার্ব। গো অ্যাওয়ে মানে একদম দূরভীত হয়ে যাওয়া, মানে একদম দূরে চলে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি তাদের এটা বৃথা যাবে। তো এখানে সাবজেক্টটাকে দেয়ার টয়েল, তাদের পরিশ্রম, কষ্ট। এখন সাবজেক্টটা যেহেতু টয়েল, এখানে সাবজেক্ট মূলত দেয়ার না, মনে রাখতে হবে সাবজেক্ট হচ্ছে টয়েল। আমি একটু এখানে বলে রাখি, পসেসিভ থাকলে কিন্তু পসেসিভের ওয়ার্ডটা সাবজেক্ট হয় না, সাবজেক্ট হয় পসেসিভের পরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা। তো এখানে সাবজেক্ট কোনটা হবে? এখানে দেখতে পাই আমরা টয়েল শব্দটা রয়েছে। এখন টয়েল এটা হচ্ছে তাদের কষ্ট। এখন বলতেছে গো অ্যাওয়ে ডিউ টু লেক অফ সাইন্টিফিক নলেজ, সাইন্টিফিক নলেজের অভাবে তাদের কষ্টটা চলে যায়, মানে একদম বৃথা যায়। তো এখানে দেখো কষ্টটা কিন্তু বৃথা যায়, সো এটা অ্যাক্টিভ হবে। আর একটা কথা মনে রাখতে পারো, গো ভার্বটা আসলে প্যাসিভ হয় না, সো এটা অ্যাক্টিভই হবে। এখন এটা কোন টেন্স হবে? এখন তাদের যেহেতু সাইন্টিফিক নলেজ নাই, এটার কারণে তাদের কষ্টটা কিন্তু বৃথা যাবে। এটা একবার বৃথা যাবে না, সবসময় বৃথা যাবে। সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অ্যাক্টিভ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে টয়েল। যেহেতু টয়েলটা সিঙ্গুলার, তাই কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস হবে। সো এখানে উত্তর হবে গোজ, ইএস যুক্ত হবে। এরপরে আমরা চলে যাব, our government offers a lot of opportunities to them with a view to dash eliminate। এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের পূর্বে টু আছে, আর এখানে টু না বলে আমরা ডাইরেক্টলি উইথ এ ভিউ টু চলে যাব। আমরা বলেছিলাম শূন্যস্থানের পূর্বে যদি টু থাকে আর টুটা যদি নির্দিষ্ট কিছু ওয়ার্ডে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি দিব। তার মধ্যে একটা হচ্ছে উইথ এ ভিউ টু, আরেকটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, আরেকটা হচ্ছে বি বা গেট ইউজ টু, আরেকটা হচ্ছে কমিট টু। এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে কিন্তু তারপর আমরা আইএনজি দিব। সো এখানে আসলে কোনো রুলসে চলে যাওয়ার দরকার নেই, ডাইরেক্টলি আমরা উত্তর করব এলিমিনেটিং। ওকে, এরপরে কোশ্চেন আমরা চলে যাব, আনফরচুনেটলি দে ড্যাশ নট অ্যাভেল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিজ। এখানে দেখতে পাই ইজ এ নট অ্যাভেল, আমি আবারও বলেছি একটু আগে, যদি ব্র্যাকেটে আমরা দেখি যে না বোধক ওয়ার্ড আছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো প্রেজেন্ট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্সই হবে। এখন আমরা দেখি এখানে দে ড্যাশ নট অ্যাভেল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিজ, ওই অপরচুনিটি গুলো তারা আসলে গ্রহণ করতে পারে না, স্বাদ পায় না। সো এখানে দে মানে হচ্ছে কৃষকরা, তারা পায় না, এটা সত্য। সো এটা আসলে অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্সে হবে? এটা দেখো, তারা আসলে পায় না মানে সব সময় পায় না। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আমরা আগেই বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা না বোধক করব তখন সেখানে আমরা
ডু নট অথবা ডাজ নট ইউজ করবো। এখন ডু নট করবো নাকি ডাজ নট করবো, সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাই এখানে আমরা ডাজ নট না দিয়ে ডু নট দিব। সো এখানে ডু নট হবে, ডু নটের পরে V1 বসবে, সো উত্তর হবে ডু নট অ্যাভেইল। এরপরে আমরা চলে যাব, ইটস টাইম দে ড্যাশ গেট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন ড্যাশ টু হেল্প দ্যাম। এখানে আমরা দেখতে পাই ইটস টাইম দে ড্যাশ গেট, এফ নাম্বারে শূন্যস্থানের পরে গেট শব্দটা দেওয়া আছে। এখন গেটের মধ্যে গেটের কি হবে, দে গেট সায়েন্টিফিক এডুকেশন, তারা সায়েন্টিফিক এডুকেশন পায়। হ্যাঁ, তো তারা পাইতে পারে, এই জন্য কিন্তু এটা অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্স হবে, আমরা দেখি এই যে দের পূর্বে এখানে ইট ইজ টাইম আছে। একটা রুলস হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এমনটা যদি থাকে তারপরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা সেখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিব। সো এখানে আসলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে উত্তর, তাহলে উত্তর হবে গেটের 2 নাম্বার রূপ গড। এরপরে চলে যাব আমরা, অ্যান্ড অল কনসার্ন ড্যাশ টু হেল্প দ্যাম। এখানে আমরা দেখি অ্যান্ড রয়েছে শূন্যস্থানের পরে, শূন্যস্থানের আগে অ্যান্ড রয়েছে, তাহলে শূন্যস্থানের আগে এবং পরে একই রকম টেন্স হবে। মনে রাখতে হবে অ্যান্ড যেখানে থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্ড এর আগে পরে সেম টেন্স হবে। সো এখানে অ্যান্ড এর আগে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাই দিছি, তাহলে অ্যান্ড এর পরেও কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিব, তাহলে উত্তর হবে হেল্পের 2 নাম্বার রূপ হেল্প। এরপরে কোশ্চেন আমরা চলে যাব, ইফ দে ড্যাশ টু এডুকেট দে ড্যাশ টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এখানে আমরা দেখতে পাই ইফ দে ড্যাশ টু কন্ট্রিবিউট, এখানে ইফ যুক্ত ক্লজের অংশটা খালি আছে, তারপরে তার অপর ক্লজও খালি আছে। এটা মূলত কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। মনে রাখতে হবে অনেক সময় আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সও কিন্তু পরীক্ষায় রাইট ফর্ম ভার্বে চলে আসছে। সো তোমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে নিবা। কন্ডিশনাল সেন্টেন্সের যে 4টা রুলস আছে এগুলোকে খুব ভালো করে পড়বা, এছাড়া অতিরিক্ত 2টা রুলস আছে সেগুলোকে তোমরা পড়ে নিবা। তো এখানে আমরা দেখতে পাই ইফ দে ড্যাশ এডুকেট, এখন এটা ইফ এর কয় নাম্বার রুলস আমরা ধরে নিব সেটা বোঝার জন্য আমরা একটু অর্থটা দেখি। এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা। এখন দেখি এখানে সাবজেক্ট হচ্ছে দে মানে হচ্ছে কৃষকরা। কৃষকরা কি নিজেদেরকে শিক্ষিত করতে পারে কিনা, না, কৃষকরা নিজেদেরকে নিজেরা শিক্ষিত করতে পারে না। সো এটা আসলে অ্যাক্টিভ বলবো না, এটাকে আমরা প্যাসিভ বলবো। এখন এটা কোন টেন্সে বলবো, এটাতে অ্যাকচুয়ালি 1 এবং 2 দুইটা দিয়ে বলা যায়। যদি তারা নিজেদেরকে শিক্ষিত করত তাহলে তারা দেশের উন্নতির জন্য অনেক কাজে লাগতো, এটাও বলতে পারি। আবার আমরা এটাতে ফার্স্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারি। আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স রেখে বলবো, কারণ এখানে আমরা একটা আক্ষেপ তৈরি করব। হ্যাঁ, আক্ষেপের জন্য নরমালি আকাঙ্ক্ষার জন্য আমরা আসলে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার জন্য আমরা আসলে ইফ এর 2 নাম্বার রুলস ইউজ করব, যেটাকে আমরা বলি সেকেন্ড কন্ডিশনাল। এখন সেকেন্ড কন্ডিশনালে কি হয়, সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিব। প্যাসিভ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3। তাহলে এখানে সাবজেক্ট তো আছেই, তারপর ওয়াজ অথবা ওয়্যার বসাবো। সাবজেক্ট যেহেতু দে, তাহলে এখানে ওয়্যার হবে, আর ওয়্যার এর পরে V3 হবে এডুকেটেড। এরপরের কোশ্চেন আমরা চলে যাই, দে ড্যাশ টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এখানে তাহলে কি বসবে, আমরা যেহেতু ইফ যুক্ত অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাই দিছি, তাহলে ইফ এর অপর ক্লজে এখানে ফার্স্ট কন্ডিশনাল বসবে। কারণ ইফ এর 2 নাম্বার রুলসটা হচ্ছে ইফ যুক্ত অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে আর অপর ক্লজটাতে ফার্স্ট কন্ডিশনাল বসে। এখন ফার্স্ট কন্ডিশনাল বানায় কিভাবে, ফার্স্ট কন্ডিশনাল বানায় ওড, কোড, মাইট, এই তিনটা যে কোনো একটা বসাবো, তারপর আমরা V1 বসাবো। এখানে আমরা ওড বসাই দিব। এখন ওড বসাবো, তাহলে ওড বসাইলাম আমরা। এখন ওডের পরে আমরা দেখি এটা অ্যাক্টিভ হলে V1 বসাবো, না হলে আমরা B প্লাস B3 বসাবো। এখন আমরা দেখি এখানে কি আছে, দে ড্যাশ কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারে। হ্যাঁ, তারা অবদান রাখতে পারে, এই জন্য আমরা অ্যাক্টিভ বসাবো, তার মানে হচ্ছে V1 বসাবো, সো উত্তর হবে কন্ট্রিবিউট। এরপরে কোশ্চেন আমরা চলে যাই, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ড্যাশ লাই ইন দেয়ার প্রপার এডুকেশন। এখানে আমরা দেখতে পাই ব্র্যাকেটে টু লাই আছে। টু লাই মানে লাই ইন, এরপরে যে ওয়ার্ডটা দেওয়া আছে লাই ইন, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এর অর্থ হচ্ছে নিহিত হওয়া, মানে অবস্থিত হওয়া। এখন এখানে হওয়া মনে রাখতে হবে, হওয়া অর্থের যে ভার্বটা থাকবে সেটা কিন্তু অ্যাক্টিভ হবে, সেটা প্যাসিভ হবে না।
সো এখানে অ্যাক্টিভ হবে। এখন এটা সাবজেক্টকে, এখানে সাবজেক্ট কিন্তু অফ আওয়ার কান্ট্রি হবে না, কারণ প্রেপজিশন যুক্ত অংশ কিন্তু সাবজেক্ট হয় না, এটা আমরা ইতিপূর্বে বলে আসছি। তো এখানে সাবজেক্ট হচ্ছে প্রসপারিটি। প্রসপারিটি মানে সমৃদ্ধি। সমৃদ্ধিটা অবস্থিত আছে, এটা আমরা একটু আগে বলেছি, হওয়া অর্থ যেহেতু আছে এই জন্য এটা অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্স হবে? এখন এই কৃষকদের শিক্ষার উপরে আসলে দেশের সমৃদ্ধি অবস্থিত আছে, সো এটা আসলে সবসময়, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, অ্যাক্টিভ হবে। এখন এটা সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা দেখতে পাই প্রসপারিটি এটা কিন্তু সিঙ্গুলার, সো এখানে ভার্বের সাথে এস এস এগুলো কিছু লাগবে, ই যেহেতু আছে সো এস লাগাই দিব। এখানে উত্তর হবে লাইস। এরপরে চলে যাব আমরা, ড্যাশ টু এডুকেট ফার্মার ড্যাশ মিন এডুকেটিং আ ফ্যামিলি এন্ড আ নেশন। এখানে আমরা দেখতে পাই ড্যাশ টু এডুকেট ফার্মার ড্যাশ মিন, এখানে মূল ভার্ব কিন্তু মিন হবে, তাহলে মিনের আগে এখানে একই বাক্যে দুইটা ভার্ব আছে। এখন আমরা কোথায় মূল ভার্ব দিব? তো এখানে টু এডুকেটটাকে আমরা মূল ভার্ব দিলে কিন্তু মেইনটাকে আর মূল ভার্ব দিতে পারছি না, সেক্ষেত্রে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, আর এটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। এই জন্য আমরা টু এডুকেটটাকে মূল ভার্ব না দিয়ে মিনটাকে কিন্তু আমরা মেইন ভার্ব দেব। তাহলে এডুকেটটাকে আমরা মেইন ভার্ব না দিয়ে নন ফাইনাইট দেব। আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, সাধারণত বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করে উত্তর করে ফেলবো। সো এখানে আসলে আমরা এডুকেটের সাথে আইএনজি যুক্ত করে দিব, উত্তর হবে এডুকেটিং। এডুকেটিং। এরপরে দেখব এডুকেটিং ফার্মার, কৃষককে শিক্ষিত করাটা ড্যাশ মিন। মিন মানে হচ্ছে বুঝানো। এখন মিন কৃষককে শিক্ষিত করার বিষয়টা বুঝায়, এডুকেটিং এ ফ্যামিলি একটা ফ্যামিলিকে কি করা? শিক্ষিত করা, একটা জাতিকে শিক্ষিত করা। এটা কিন্তু সবসময় বুঝায়, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আর এটা এখানে এক্স্যাক্টলি অ্যাক্টিভ হবে, কারণ কৃষককে শিক্ষিত করার বিষয়টা এখানে ডাইরেক্টলি বুঝাইতে পারে, সেটা অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্সে দিব? আমরা একটু আগে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিব। এখন এটা কি সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে সাবজেক্ট হবে এডুকেটিং। হ্যাঁ, এটা হচ্ছে জেরান, মনে রাখতে হবে সাবজেক্টের জায়গায় যদি জেরান, প্রেজেন্ট পার্টি, জেরান, ইনফিনিটিভ এগুলো বসে, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরবো। তাহলে এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস বলবো, এখানে আমরা উত্তর করে দেব মিন্স। এরপরে আমরা চলে যাব, and it dash to result in greater success in every sector of the country. এখানে দেখি এই যে it dash result in greater success, এটা ফলাফল নিয়ে আসে in greater success in every sector। মনে রাখতে হবে যে result in এটাও কিন্তু একটা appropriate preposition। result in মানে হচ্ছে ডেকে আনা, পর্যবসিত হওয়া। সো দেখো এটা ডেকে আনতে পারে, এটা কিন্তু আমরা অ্যাক্টিভ বলবো। এখন এটা কোন টেন্সে বলবো? এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, দেশের প্রত্যেকটা সেক্টরেই এটা আসলে ভালো ফলাফল বয়ে আনতে পারে, এটা আসলে সব সময় পারে। সো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলবো, অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাই ভার্বের সাথে আমরা এস ইএস যুক্ত করে উত্তর করে দিব, তার উত্তর হবে রেজাল্টস। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।